সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো ধরো, যারা তোমরা ইউপিএসসি প্রিপারেশান শুরু করছো, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিপারেশান, তো এখানে তো জানো তোমরা প্রিলিমস, মেইনস আর পার্সোনালিটি টেস্ট হয়। তো প্রিলিমসে থাকে হচ্ছে শুধু টিক, আর মেইনসে থাকে হচ্ছে তোমার কোয়েশ্চেন লিখতে হবে, ঠিক আছে? এখানে টিক কিছু নেই, সবটাই লিখতে হবে। তো তার জন্য কোয়েশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করতে হবে। তো যারা সবে শুরু করছো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা মেইনসের জন্য, তো তারা কি স্টেপ ফলো করতে হবে, মানে কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার লেখা যায়, তো এই টপিক নিয়ে, মানে সবে যারা শুরু করছো, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিও। তো ডিটেলসে এই ভিডিওতে আমরা কথা বলবো যে যারা ইউপিএসসি মেইনসের কোয়েশ্চেন অ্যান্সার লেখা কী করে শুরু করা যায়, ঠিক আছে? তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো, ধরো তোমরা জানো যে জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4 থাকে, যেটাকে শর্টে জিএসও বলি আমরা। তো সেই জিএস পেপারে তো কোশ্চেন লিখতে হয় প্রত্যেকটাতেই। ধরো 10 মার্কের, 12.5 মার্কসের বা 15 মার্কসের কোশ্চেন থাকে। তাছাড়া তোমার যে অপশনাল সাবজেক্ট, তো সেই অপশনাল সাবজেক্টে 2টো পেপার থাকে। তো সেই পেপারেও কিন্তু এই 3 ধরনের মার্কস সিস্টেমেই থাকে, ঠিক আছে? ধরো 10 থাকে, ঠিক আছে, তাও 12.5 থাকে, 15 থাকে, সব ধরনের মার্কসেরই থাকে। তো এটা মাঝে মাঝে চেঞ্জ হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্যাটার্ন কিন্তু এই সেম ধরনেরই থাকে, ঠিক আছে? তো সেটা তো গেল। তো এসেও কিন্তু তোমার লেখা পুরো, ঠিক আছে? এসে তো মেইনসের লেখা শুরু হচ্ছে সেখান থেকেই, মানে এসে যে 250 মার্কসের রয়েছে সেটাও তো বড় লেখা। তো সেটা তোমার 1250 ওয়ার্ড, মানে 1200 ওয়ার্ড লিখতে হয়, 1250 না, 1200 ওয়ার্ডের থাকে হচ্ছে এসে, 2টো এসে লিখতে হয়, ঠিক আছে? তো 250 মার্কসের থাকে, তো এখানেও লেখা। তো সব জায়গায় কিন্তু পুরো টোটাল লেখা রয়েছে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে জেনারেল স্টাডিজ যে কোশ্চেনগুলো, জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4 সবগুলোর কোশ্চেন অ্যান্সারই কিন্তু এই প্যাটার্নে লেখা যাবে। তো সেই প্যাটার্নে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো ধরো তুমি এখন কোশ্চেন আসতে পারে যে মেইনসের, ধরো আমি কোশ্চেন লেখা প্র্যাকটিস করবো, তো সেই কোশ্চেন আমি কোথায় পাবো? তো এই কোশ্চেন হচ্ছে এক একটা টপিক, ঠিক আছে? এটা তুমি পাবে হচ্ছে, ধরো তুমি যখন দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার পড়ছো, তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের টপিক রয়েছে। সেই টপিকের উপর কিন্তু রেগুলার তুমি সাবজেক্টের সাথে মিলিয়ে নিলে, মানে তোমার যে সিলেবাসের সাবজেক্ট আছে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পলিটি, ঠিক আছে, তার সাথে সাথে মিলিয়ে নিলে যে এই টপিক নিয়ে কারেন্টে আলোচনা হচ্ছে, তো সেই টপিকই কিন্তু তার উপর বেস করে কিন্তু কোশ্চেন থাকে, মেইনসের কোশ্চেন, জেনারেল স্টাডিজের কোশ্চেন। তো এখান থেকে তুমি কিন্তু আন্দাজ করতে পারবে যে এই টপিক থেকে এই ধরনের কোশ্চেন আসে। আর তাছাড়া তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে পুরো তুমি ডিটেলসে তোমার পুরো আইডিয়া হয়ে যাবে যে মেইনসে কী ধরনের কোশ্চেন থাকে, ঠিক আছে? তো তার জন্য তুমি যদি মেইনসের কোশ্চেন দেখো, মানে জেনারেল স্টাডিজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে, তাহলে ডিটেলসে একদম বুঝতে পারবে যে কী ধরনের কী টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে? তো তার জন্য সেগুলো খুব দরকার। তো তুমি যদি ধরো তোমার কাছে কোশ্চেন না থাকে, তো তার বইও পাওয়া যায়। তো দেখো আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই বইয়ের লিঙ্ক দেওয়া আছে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের বই। তো সেই বই কিনলে তুমি কিন্তু ডিটেলসে বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? তো ভিডিও নিচে ডেসক্রিপশনে তুমি লিঙ্ক রয়েছে, অ্যামাজনে পেয়ে যাবে। তো যাই হোক, কালকে আমার যে টপিক নিয়ে কথা বলছিলাম যে তোমার কোশ্চেন অ্যান্সার লেখা তুমি শুরু করবে কী করে। ফার্স্টে দেখো, আমি একদম পুরো ডাইরেক্ট তোমাদের পেজ নিয়ে ধরে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে কী প্যাটার্ন ফলো করতে পারে, কী তোমার স্টাইলে লেখা শুরু করতে হবে, ঠিক আছে? মানে প্র্যাকটিস করা। তো এই দেখো, এই যা হচ্ছে আমার সামনে পেপার রয়েছে একদম, ঠিক আছে? তো এখানে তোমার মার্জিন তোমার কিন্তু চারদিকেই দরকার, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখা দরকার, মার্জিন কিন্তু তোমার চারদিকেই দরকার। এই যে এই পাশে, উপরে, তারপর ডান পাশে এবং নিচে প্রায় তুমি কম করে 1 ইঞ্চি কিন্তু তোমার মার্জিন দিতেই হবে, ঠিক আছে? তো তারপরে ভালো হয় তোমার ফার্স্ট পেজ হয়ে গেল, তুমি এই সেকেন্ড পেজে না গিয়ে তুমি আবার ডাইরেক্ট এইভাবে থার্ড পেজ থেকে শুরু করলে, ঠিক আছে? এভাবেও কিন্তু তুমি করতে পারো। যদি তোমার পেজ বেশি থাকে তো তাহলে তো তুমি এটা ফলো করতে পারো, আর না হলে তুমি এই যে ফার্স্ট পেজে করলে আবার সেকেন্ড পেজ থেকেও লিখতে পারো, কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু একদম মার্জিন থাকা মাস্ট, ঠিক আছে? এবং চারিদিকে এই যে ডান পাশে, এই ডান পাশে, বাম পাশে, উপরে এবং নিচে চারদিকে কিন্তু তোমার মার্জিন থাকতে হবে। এবং তুমি শুরু করবে কিন্তু ডাইরেক্ট এই জায়গা থেকে, ঠিক আছে? এই জায়গা থেকে শুরু করবে, পরপর লিখে গেলে। যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার যে হাতের লেখাটা তুমি ভালো করার চেষ্টা করো। ভালো মানে কি, তোমার হাইপার রিয়ালিস্টিক হতে হবে না, কিন্তু তোমার যাতে পড়া যায়, ঠিক আছে? এই জিনিসটা দরকার। তো তুমি যে ল্যাঙ্গুয়েজে লেখো, সে বাংলাতে লেখো বা ইংলিশে লেখো, সেটা ম্যাটার না। ম্যাটার করে হচ্ছে তোমার লেখাটা পড়া যাচ্ছে কিনা, মানে এক্সামিনার যারা দেখছে সাধারণত তাদের বয়স্ক, তাদের তো তার জন্য তুমি এমনভাবে অক্ষরগুলো লেখো যাতে কাটাছাটা খুব কম করতে হবে, খুবই কম, ঠিক আছে? তো এগুলো তোমার আস্তে আস্তে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে, যে কাটছাট কম করা, তারপরে ওভার রাইটিং না করা, তারপরে একদম টানা, যে প্যাটার্নে তুমি ধরো কোটেশন লিখছো, তো কোটেশনও দেওয়া শুরু করা দরকার। তো তার জন্য বিভিন্ন যে সকল টপিক আছে বিভিন্ন সাবজেক্টের, মানে সিলেবাসের, তো সেই সাবজেক্ট রিলেটেড ধরো বিভিন্ন মনীষী আছে, ঠিক আছে? তো তাদের কিছু ইম্পর্ট্যান্ট যে তাদের কোটেশন, সেই কোটেশনগুলো মনে রাখার দরকার, এবং কোন সিচুয়েশানে কোন কোয়েশ্চেনে
কোন কোন প্রসিডিওরে কি কি কোটেশন দেওয়া যায়, এগুলো হচ্ছে তুমি পড়তে থাকো, তুমি তাহলে বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেনে আসলে এই ধরনের টাইপের আমি কোটেশন দেবো। তো সেটা তুমি মেইন্সের ধরো তুমি যখন অ্যান্সার লেখা প্র্যাকটিস করছো ওই সিচুয়েশানে এলে তুমি সেই টপিককে দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এগুলো 1-2 দিনে হবে না, রেগুলার প্রতিদিন প্র্যাকটিস করতে করতে হচ্ছে এই জিনিসগুলো আছে যে কোন সিচুয়েশানে কোন কোশ্চেনে কী কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে। হাইফাই কোটেশন ইউজ করা দরকার। আর তোমার যদি কোটেশন মনে না থাকে তাহলে একদম বাদ দাও, কিন্তু ভুল কোটেশন লিখো না, ঠিক আছে। যে ধরো নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কোনো কোটেশন কিন্তু তুমি সেটা গান্ধীর বলে চালিয়ে দিলে, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো তার জন্য ধরো তুমি যখন ক্রিস্টাল ক্লিয়ার যে হ্যাঁ এটা হচ্ছে আমি শিওর এখানে এই কোটেশন ইনিই বলেছেন, ঠিক আছে। সে যে কোনো সোশ্যাল সায়েন্টিস্ট হোক বা তোমার পলিটিক্যাল থিঙ্কার হোক, সে যাই হোক না কেন, তো যে সাবজেক্টেরই হোক না কেন, তুমি যখন কোটেশন ইউজ করছো সেটা যেন অ্যাকুরেট কোটেশন হয়, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে বাদ দাও, কোটেশন লিখবে না, ঠিক আছে। তারপর দেখো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তুমি যখনই কোয়েশ্চেন লিখছো তো কোয়েশ্চেনের অ্যান্সার তোমার খেয়াল রাখতে হবে, মানে কোয়েশ্চেনের যে মার্কস কত দেওয়া রয়েছে, যে 10 মার্ক, 12.5 মার্কস না 15 মার্কস, তো এবং সেই ওয়ার্ড লিমিট ওয়াইজ কিন্তু তোমার মার্কসও দেওয়া রয়েছে, তো তার অনুযায়ী কিন্তু তোমার কোয়েশ্চেনের অ্যান্সার কভার করতে হবে। তো তুমি যেন এক্সিড না করে যাও, মানে যে ধরো তোমার দেওয়া হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তো তুমি সেখানে যেন বেশি না হয়ে যায়, যে 250 ওয়ার্ডের বেশি, তো সেটাই কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু তোমার মাইনাস কাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার এক্সিস ওয়ার্ড লেখার জন্য কিন্তু তোমার মাইনাস হয়, ঠিক আছে। তো তার জন্য এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা তুমি কী করে বুঝতে পারবে? কন্টিনিউয়াসলি রেগুলার প্রতিদিন যখন তুমি কোয়েশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করবে তখনই তোমার আন্দাজ হয়ে যাবে যে হ্যাঁ আমি হচ্ছে এই স্টাইলে লিখি, এতগুলো হচ্ছে আমার এই প্যাটার্নে, মানে 1-1.5 পাতা বা এইটুক টাইপের মধ্যে আমি যদি লিখি আমার এতগুলো ওয়ার্ড আমার হয়ে যায়। তো এগুলো প্রত্যেক দিন লিখতে লিখতে হচ্ছে তোমার আন্দাজ হয়ে যাবে যে আমার 250 ওয়ার্ডের মধ্যে হয়েছে কিনা বা 150 ওয়ার্ডের মধ্যে আমার হয়েছে কিনা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে আসবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। এরপর দেখো যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় কিন্তু আন্ডারলাইন করে অনেকে, মানে ধরো তুমি যে কোন কোয়েশ্চেনটা লিখছো সেই কোয়েশ্চেনের যে ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো সেই পার্টগুলো তুমি আন্ডারলাইন করে দিলে, অন্য কালির পেন দিয়ে না। ধরো তুমি কালো রঙের পেন দিয়ে লিখছো, তো সেটা দিয়ে কালো রঙের পেন দিয়ে তুমি আন্ডারলাইন করে গেলে, ঠিক আছে। আবার এমনভাবে আন্ডারলাইন করো না যেন সব লাইনে তুমি দাগিয়ে গেলে। আন্ডারলাইনটার মানে কি, মানে যখনই এক্সামিনার খাতা দিচ্ছেন তো তখন তার চোখটা যেন সেখানে আটকে যায় যে হ্যাঁ এখানে হচ্ছে এই কোয়েশ্চেনটায় এই পার্টগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, আর সেটা ফোকাস করার জন্যই হচ্ছে তুমি আন্ডারলাইন করছো। তো ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো বা ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো শুধুমাত্র সেগুলোই আন্ডারলাইন করো। কারণ দেখো যারা খাতা দেখেন সাধারণত বয়স্ক লোকেরাই দেখেন, বয়স্ক প্রফেসররাই দেখেন, ঠিক আছে, মানে সাবজেক্ট স্পেশালিস্ট যারা তারাই দেখেন। তো তাদের জন্য তোমার ডাইরেক্ট কাজ হচ্ছে ওই যে যখন কোয়েশ্চেন অ্যান্সারেরটায় ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে তার চোখ একদম যেন ওই পাতাটায় দেখার সাথে সাথে ওইখানে চোখ আর তার আটকে যায় যে হ্যাঁ এই কোয়েশ্চেন অ্যান্সারে এই টপিকগুলো বা এই পার্টগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট বা এই শব্দগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, এই যে স্টুডেন্ট এ কিন্তু সব লিখেছে, তো তার মানে কিন্তু সে সন্তুষ্ট হয়ে যাবে, মানে হচ্ছে বুঝে যাবে যে হ্যাঁ এই জানে এই টপিক নিয়ে। তো তোমার কাজ হচ্ছে সেই দিকে তার চিন্তাটা ওইখানে নিয়ে যাওয়া যে হ্যাঁ এই কোয়েশ্চেন অ্যান্সারে এই যে পার্টগুলো বা এই টপিকগুলো বা এই ওয়ার্ডগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু সে লিখেছে, তার মানে ঠিকঠাক নাম্বার তাকে দেওয়া যাবে। তো তোমার কাজ হবে এক্সামিনারের যে মনকে একদম জোর করে সেখানে সন্নিবিষ্ট করা, ঠিক আছে। তো সেটা কী করে আসবে, তুমি ওরকম আন্ডারলাইন করে দিলে ম্যাক্সিমাম যে জিনিসগুলো তোমার ইম্পর্ট্যান্ট, কিন্তু আবার সব যেন আন্ডারলাইন করে না দাও, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এক্সেসিভ যেন না হয়ে যায়, অতিরিক্ত যেন না হয়ে যায়। এরপর হচ্ছে তুমি যখন কিন্তু তোমার কোয়েশ্চেন দেখে নিতে হবে যে কোন কোয়েশ্চেনের অ্যান্সারে আমার কত মার্কস রয়েছে, তো সেই হিসাবে কিন্তু তুমি শুরু করলে সব থেকে ভালো হয়। দেখো যেটা বললাম যে তুমি 12.5 মার্কসের কোয়েশ্চেনে এখান থেকে শুরু করলে, আবার এই পেজ হয়ে গেল, মানে এই পেজ হয়ে গেল, সেকেন্ড পেজে না গিয়ে তুমি আবার এই পেজ থেকে শুরু করলে, ঠিক আছে, এই পরের পেজ থেকে। তাহলে কিন্তু যে এক্সামিনার দেখছে তো তাহলে তার উল্টালো লাগলো না, মানে শুধু পেজটা ওঠানোর পরপরই এই পেজটা তোমার লেখা পেয়ে গেল। তো সেই হিসাবে কিন্তু সেটা তুমি করতে পারো। তোমার মাথায় রাখতে হবে যেন এক্সামিনারের যেন কষ্ট না হয়, কোনো ধরনের কষ্ট না হয় খাতা দেখতে, ঠিক আছে। তার জন্য চিন্তা করতে না হয়, টেনশন করতে না হয় তোমার খাতা দেখতে, ঠিক আছে। মানে একদম স্মুথলি জলের মতো চলছে তোমার খাতার, এইভাবে হচ্ছে তাকে দেখতে হবে। আর এইটা করার দায়িত্ব হচ্ছে তোমার, এবং সেই দায়িত্বটা তুমি কী করে করতে পারবে, কন্টিনিউয়াসলি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে সেইভাবে তুমি আনতে পারো, ঠিক আছে। ধরো তুমি 10 মার্কসের যে কোয়েশ্চেন সেই হিসাবে তুমি লিখলে, যে কটা ওয়ার্ড আছে ওয়ার্ড লিমিটের মধ্যে, 12.5 মার্কসের যে কোয়েশ্চেন তো সেটাও তুমি তার ওয়ার্ড লিমিটগুলো ফলো করতে হবে। তারপরে 15 মার্কসের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমার ওয়ার্ড লিমিট ফলো করতে হবে, যে যেন এক্সিড না করে যায় ওয়ার্ড লিমিট, ঠিক আছে। আর তো ওই যে প্রথম থেকেই ধরো এইখানে থেকে শুরু করলে তোমার এইখানে শেষ হয়ে গেছে, এই পরের পেজে এইখানে, তাহলে এই পেজ থেকে শুরু কিন্তু করবে না, আবার নেক্সট পেজ থেকে আবার শুরু করবে নতুন কোয়েশ্চেন, আবার সে প্রথম থেকে আবার শুরু করবে, এইভাবে কিন্তু করতে হবে।
আর এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর দেখো কোয়েশ্চেনের তোমার টাইমও দেখতে হবে। ধরো একটা জেনারেল স্টাডিজ পেপারে তোমার টাইম হচ্ছে কত, 3 ঘন্টা, তুমি পার কোয়েশ্চেন হাতে পাবে কিন্তু 8 মিনিট করে, 20 থেকে 25টা করে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তো তার মানে 8 মিনিট ধরে 8 দুগুণে 16, 160 মিনিট, ঠিক আছে, 180 মিনিটের এক্সাম। তো তাহলে 160, 70, 80, 20 মিনিট তোমার হাতে থাকলো। তো তোমার এভাবে তোমার মাথায় টেনশন থাকবে যে আমি কি করে 160 মিনিটের মধ্যে কন্ট্রোল করব, মানে শেষ করব, ঠিক আছে। 3 6 18, 3 ঘন্টার এক্সাম মানে 180 মিনিট, মানে 160 মিনিটের মধ্যে তোমার যে করে হোক তোমার মানে শেষ করতেই হবে লেখা। আর এটা কি করে আসবে, রেগুলার কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মাধ্যমে। আর তারপর ওই 20 মিনিট তুমি কি করবে, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে রিভাইজ দিতে হবে, ঠিক আছে, যে আমি যা লিখলাম ঠিকঠাক হলো কিনা, একদম তুমি দাগ নম্বর তুমি ঠিকঠাক দিয়েছো কিনা। এমন যেন না হয়ে যায় ধরো তুমি 5 নম্বরের কোশ্চেন মানে ভেবেছো কিন্তু সেখানে লিখে ফেলেছো 7 নম্বর, ঠিক আছে, তো তাহলে কিন্তু পুরো গেল শেষ হয়ে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যে কোশ্চেনে অ্যান্সার লিখছি সেই দাগ নাম্বার দিচ্ছি কিনা, বা আদৌ দাগ নম্বর দিচ্ছি কিনা। তো দেখা গেলো তুমি কোশ্চেন অ্যান্সার খালি মানে কোশ্চেন পড়ে তোমার ভাবলে যে ওটা আমি এক্ষুনি লিখে যাবো, কিন্তু কোশ্চেন ধরে লিখেও গেলে কিন্তু তুমি যে দাগ নাম্বার কোশ্চেনে সেটা দিলে না, তাহলে তো কিন্তু আর কোনো মানেই থাকলো না, ঠিক আছে, পুরোটা কিন্তু জলে গেল। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু তোমার রিভাইজ দেখতে তোমার টাইম হাতে রাখতেই হবে। তো তার জন্যই তোমার 6 মিনিটের মধ্যে কমপ্লিট করা দরকার একটা কোশ্চেন। আর সব কিছু দিয়ে যদি টাইম লেটও হয়ে যায়, পার কোশ্চেন তোমার 8 মিনিট দিতে হবে, ঠিক আছে, 8 মিনিটের উপরে যাওয়াই যাবে না। যদি তুমি 8 মিনিটের উপরে যাও তাহলে কিন্তু পরের কোশ্চেন তুমি ধরতে পারবে না। আর সিভিল সার্ভিস এক্সামিনেশানে তুমি যদি কোশ্চেন মিস করো বা কোশ্চেন ছেড়ে দাও, কত হাজার জনের পেছনে পড়বে তার কোনো ঠিক নেই। কারণ এখানে 1 মার্কস, হাফ মার্কসের জন্য তোমার সিলেকশান ডিসাইড হয়, তোমার যে সার্ভিস ডিসাইড হয়, তোমার পোস্টিং ডিসাইড হয়, ঠিক আছে। পোস্টিং ডিসাইড হয় মানে হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ তুমি ধরো যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে তোমার সার্ভিস হয়েছে, কিন্তু যখন তোমার পোস্টিং দেখতে চাইছে তোমার নাম্বারে অন্যজনের সাথে কম্পেয়ারও করছে, ঠিক আছে। এটা হচ্ছে যখন একই ধরনের নাম্বার হয়ে যায় তখন হচ্ছে এই জিনিসগুলো আসে যে এই মেইনসে কত বেশি নাম্বার পেয়েছে, এই জিনিসগুলো দেখা হয়, ঠিক আছে। তো মেইনসে তোমার ওই যে নাম্বার মিস গেছে, সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করোনি, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হয়। আমি বলছি এগুলো খুব রেয়ার হয়, কিন্তু এই ধরনেরও কিন্তু হতে পারে। তো তার জন্য তোমার 100% দিতে হবে হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার লেখার সময়। এবং এই সব জিনিসগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো মাথায় অবশ্যই তোমার রাখতে হবে। এবং সেগুলো এই জিনিসগুলো প্রত্যেক দিন মাথায় রেখে সেই অনুযায়ী সিস্টেম ফলো করলেই কিন্তু তুমি পারবে। তো তার জন্য তো দেখো আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে তুমি যত আগে থেকে শুরু করবে তত তুমি এগিয়ে থাকবে। রিসেন্টলি আমার সাথে আমাদের সাবস্ক্রাইবারের কথা হচ্ছিল, তো ও ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে, ও এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করছে, ঠিক আছে, এটা সবে উঠেছে। তো তার মানে বুঝতে পারছো যে ও সবে ট্রেনে উঠেছে, এখন থেকে প্রিপারেশান শুরু করছে, আর তুমি এমএসসি কমপ্লিট করে শুরু করছো, মানে আমি উদাহরণ দিচ্ছি। তো তার মানে বুঝতে পারছো কত বছর আগে থেকে সে প্রিপারেশান কমপ্লিট করছে, মানে কোন লেভেলে তার ফিনিশিং যাচ্ছে, কোন স্টাইলে সে তার ফিনিশিংটা কমপ্লিট করছে, ঠিক আছে, প্রিপারেশান কোন লেভেলে যাচ্ছে তার জিনিসটা ভাবো। তোমার থেকে 7 বছর এগিয়ে প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা বলছি, তো তার জন্য কিন্তু আগে থেকে শুরু করা দরকার। তো যাই হোক, এরপর দেখো কোশ্চেন অ্যান্সার লেখার সময় অনেকে ধরো ম্যাপ পয়েন্টিং করে, ডায়াগ্রাম করে, ঠিক আছে। তো ম্যাপ পয়েন্টিং বা তুমি ছবি আঁকা তো এগুলো খুবই দরকারি, ম্যাপ পয়েন্টিং দরকার। ধরো যে ধরনের কোশ্চেনই হোক, তুমি যদি অ্যাকুরেট এক্স্যাক্ট লোকেশন তুমি ঠিকঠাক তুমি শিওর যে এখানে এক্স্যাক্ট লোকেশন এইটাই হবে, তুমি ডাইরেক্ট সুন্দর করে ম্যাপ এঁকে নিলে শর্টে পেন্সিল দিয়েই, ঠিক আছে, পেন্সিল রাবার তোমার সাথে মাস্ট রাখতেই হবে, ঠিক আছে। যে ধরনের কোশ্চেন হোক তুমি শর্টে ম্যাপ এঁকে দেখিয়ে দিলে। ধরো তোমার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কোশ্চেন এসছে, আইআর জেনারেল স্টাডিজ পেপার 2 ইয়ার, তো তুমি যদি ইসরায়েলের পজিশন, প্যালেস্টাইনের পজিশন ম্যাপে মানে এঁকে একদম ডাইরেক্ট ওখানে অ্যাকুরেট লোকেশন লিখে দাও, যেখানে কোথায় গোলন হাইট রয়েছে, তেল আবিবের লোকেশন কোথায়, এইরকম, তারপরে অ্যাকুরেট লোকেশন কোথায় দিয়ে সহ তুমি বড় করে ম্যাপটা এঁকে দিলে। আর যে শুধু সিম্পল ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে লিখে গেল, তো তাহলে কাকে অ্যান্সার নাম্বার বেশি দেবে, জিনিসটা ভাবো, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা কিন্তু ভেবে কাজ করতে হবে। তারপর ধরো তুমি যখন ডায়াগ্রাম দিয়ে করছো কোশ্চেনে অ্যান্সার রাইটিং, তো সেটাও খেয়াল রাখতে হবে যে যেন 1-2টো কোশ্চেন বা কয়েকটা কোশ্চেন তুমি ডায়াগ্রাম ইউজ করতে পারো যখন তোমার হাতে সময় নেই, কিন্তু তোমার হাতে সময় আছে, কিন্তু ইচ্ছা মতন ডায়াগ্রাম ইউজ করা যাবে না। হ্যাঁ, ডায়াগ্রাম তুমি ইউজ করতে পারো লাস্টে তোমার যখন হাতে সময় নেই, কিন্তু অন্যান্য সময় কিন্তু তোমার পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। কারণ এক্সামিনার যেন বোঝে যে এই যে ক্যান্ডিডেটের কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রয়েছে এই টপিকে, এবং তার জন্যই সে সুন্দর করে লিখেছে, ঠিক আছে। তো ডায়াগ্রামের মাধ্যমে তুমি সাথে বুঝিয়ে দিতে পারো, সাথে সাথে কিন্তু যেটা যেন খুব বেশি এক্সেসিভ না হয়ে যায়। দেখা গেলো তুমি প্রায় সব কোশ্চেনেই ডায়াগ্রাম করে গেলে, তা কিন্তু হবে না। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, কোনো জিনিস এক্সেসিভ কিন্তু খারাপ, ঠিক আছে। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে।
এরপর দেখো যে জিনিসটা অনেকের মাথায় আসে যে আমি পয়েন্ট ওয়াইজ করব, না গোল গোল পূর্ণ করব, না বক্স করে পয়েন্ট ওয়াইজ করব, নাকি প্যারা দিয়ে করব। তো তুমি যে কোনো স্টাইলই ফলো করতে পারো, কিন্তু তোমার যেন এমনভাবে করতে হবে যে এক্সামিনার যে খাতা দেখছেন উনি যেন দেখে বুঝে যায় যে হ্যাঁ এখান থেকে এই প্যারাটা শেষ হচ্ছে, আবার এখান থেকে নতুন একটা শুরু হচ্ছে, ঠিক আছে। আর বিভিন্ন কালারের মানে পেন ইউজ করবে না, একই ধরনের মানে একই কালারের কলম ইউজ করবে। বিভিন্ন কালার ইউজ করতে গেলে কিন্তু সময় নষ্ট হবে, তোমার প্রত্যেক সেকেন্ডের এখানে দাম আছে। তো তার জন্য তুমি ধরো কালো পেন দিয়ে লিখছো, পুরো কালো পেন দিয়েই লিখে যাও, কালো পেন দিয়েই বক্স করো, কালো পেন দিয়েই তুমি দাগ দাও, আন্ডারলাইন করো, এবং সেই কালো পেন দিয়েই তুমি প্যারা চেঞ্জ করো, সব কিছু করো, ঠিক আছে। অন্য নীল পেন বা অন্য কিছু তো তুমি ইউজ করতে যাবেই না, ঠিক আছে, এতে তোমার সময় নষ্ট হবে। তার জন্য এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এরপর দেখো জেনারেল স্টাডিজে 1 2 3 4 যে কোয়েশ্চেন থাকে সব সাবজেক্ট ওয়াইজ কিন্তু থাকে। তো তারপরে তোমার লিঙ্ক করা জানতে হবে যে কোন সাবজেক্টের কোয়েশ্চেন কী কীভাবে লিঙ্ক করতে হয়, তারপরে এক্স্যাক্ট কোয়েশ্চেনে কী বলছে সেটা কিন্তু বারবার পড়তে হবে, ঠিক আছে। এবং ওই টাইমের মধ্যে মানে 8 মিনিটের মধ্যে তোমার কোয়েশ্চেন পড়ে তার অ্যান্সার ভেবে পয়েন্ট ওয়াইজ তুমি মাথার মধ্যে ভেবে নিলে তারপর সেই অনুযায়ী নামাতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমামই কোয়েশ্চেন প্রায় সব কোয়েশ্চেনই তোমার আনকমন থাকবে, কমন থাকবে না। ওই জায়গায় বসে ভেবে তারপরে তোমার ওই টাইমের মধ্যে নামাতে হবে, ঠিক আছে। তো তারপরে তার জন্য একসাথে জনের সাথে এক সাবজেক্টের সাথে অন্যটা লিঙ্ক না হয়ে যাবে, মানে জগাখিচুড়ি না হয়ে যায়, ওটাও খেয়াল রাখতে হবে। যে সাবজেক্টে যে টাইপের কোয়েশ্চেন চেয়েছে সেই অনুযায়ী তার কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার নামাতে হবে, ঠিক আছে, মিক্স যেন না হয়ে যায়, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর তারপর তোমার খেয়াল রাখতে হবে যে তোমার ওই টাইম লিমিটের মধ্যে যেন কমপ্লিট হয়, ঠিক আছে, কারণ ওই জায়গাটায় বসে তোমার চিন্তা ভাবনা করে ভেবে তারপরে ওই কোশ্চেনের অ্যান্সার নামাতে হবে ম্যাক্সিমাম 8 মিনিটের মধ্যে, ঠিক আছে। এরকম 20 থেকে 25টা কিন্তু প্রত্যেক জেনারেল স্টাডিজ পেপারে কিন্তু লিখতে হবে, তো এই জিনিসটা মাথায় রাখা খুব দরকার। তো দেখো অন্যান্য যেগুলো জেনারেল স্টাডিজ পেপার আছে সবগুলোতে হচ্ছে টানা পার্ট, মানে কোনো পার্ট থাকে না, একদম ঢালাও কোয়েশ্চেন থাকে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 বা 21 22 23 24 25 এরকম পরপর থাকলো। কিন্তু এটা হচ্ছে আমি জেনারেল স্টাডিজ পেপার 1 2 3 এর কথা বলছি। জেনারেল স্টাডিজ পেপার 4 এ মানে এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের যে পার্ট রয়েছে এই পার্টে কিন্তু দুটো পার্ট থাকে কোয়েশ্চেনে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার থিওরি টাইপের কোয়েশ্চেন, আর একটা থাকে হচ্ছে তোমার কেস স্টাডি। তো সেখানে সেই অনুযায়ী তোমার কিন্তু আগে কোয়েশ্চেনের অ্যান্সার লেখার সময় তুমি যখন জিএস পার্ট 4 এর কোয়েশ্চেন অ্যান্সার লেখা শুরু করবে, তুমি ফার্স্ট উপর লিখে দিলে মানে যেটা থিওরি পার্টের, বা উপরে এখানে লেখা থেকে আন্ডারলাইন করা যে কোন পার্টের কোয়েশ্চেন, আর তারপরে তুমি কিন্তু শুরু করলে যে যে কেস স্টাডিজ পার্টের, তো সেই হিসাবে তুমি শুরু করলে আলাদা আলাদা করে, ঠিক আছে, যেন এরকম একসাথে মিক্সড করে না ফেলো, ওই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আরও যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো অনেক সময় ইনস্ট্রাকশন থাকে যে কোয়েশ্চেন জেনারেল স্টাডিজ পেপার 1 2 3 4 এ যে অ্যাকর্ডিংলি লেখো, নাম্বার ওরিয়েন্টেড লেখো পরপর, ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি কী করে মানে পরপর ধরো তোমার এই তো কোয়েশ্চেনে শুরু হচ্ছে খাতায় লেখা, এখানে 1 নম্বর লিখতে হবে, 1 নম্বর দিয়ে শুরু করতে হবে, তারপরে 1 নম্বর শেষ হয়ে গেলে আবার 2 নম্বর এখান থেকে করতে হবে, তারপরে আবার 3 নম্বর এখান থেকে করতে হবে, আবার 4 নম্বর পর করতে হবে, ঠিক আছে পরে। তো এরকম ইনস্ট্রাকশন থাকে অনেক সময়, যদি থাকে তো তো আছে, আর যদি না থাকে তাহলে তো ভালো, কিন্তু তারপরে তোমার এই সিস্টেমটা মেনটেন করা দরকার যেন এক্সামিনারের কষ্ট না হয়। ধরো তুমি 1 নম্বর শুরু করলে, আবার পরে পেজে গিয়ে 7 নম্বরের কোশ্চেন শুরু করলে, তাতে কিন্তু তার মাথা খারাপ হয়ে যাবে, সে অনেকটা রেগেও যেতে পারে, ঠিক আছে। মানে তার কিন্তু কষ্ট হচ্ছে, দেখতে হচ্ছে, খুঁজে দেখতে হচ্ছে যে একের পর তুমি 7 নম্বর কোশ্চেন লিখেছো। তো তাকে কিন্তু রাগানো যাবে না, তার যাতে কষ্ট না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমার সব সময়। তো তার জন্য তুমি ধরো তোমার 1 নম্বর তুমি ভালো পারছো, আর তারপরে আবার 7 নম্বর ভালো পারছো, ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন অ্যান্সার, তাহলে এখানে তো এক পেজে একে গেল, তারপরে হচ্ছে তোমার 2 নম্বর এখানে গেল, 2 নম্বর তুমি লিখলে না, এই পেজ ফাঁকা রাখলে, তারপরে আবার 3 নম্বরের জন্য আবার পেজ ফাঁকা রাখলে, 4 নম্বরের জন্য আবার পেজ ফাঁকা রাখলে, 5 নম্বরের জন্য আবার পেজ ফাঁকা রাখলে, 6 নম্বরের জন্য আবার পেজ ফাঁকা রাখলে, 7 নম্বরের পেজে গিয়ে মানে 7 নম্বর তুমি যেখান থেকে শুরু করবে এখানে 7 নম্বর দিলে, তারপরে 7 নম্বরে অ্যান্সারটা লেখা শুরু করলে, ঠিক আছে, 7 নম্বর হয়ে গেল। তারপর তোমার মনে হলো যে আমি আবার 11 নম্বরের কোশ্চেন ভালো পারি, তো ঠিক সেম স্টাইলে আবার গ্যাপ দিয়ে দিয়ে 11 নম্বর যে পেজে পড়ছে সেখানে 11 নম্বর দিয়ে আবার অ্যান্সার লেখা শুরু করলে, তাহলে কিন্তু তোমার স্টাইলেই তুমি 20টা 25টা কোশ্চেন যেখানে তুমি শেষ করবে মোটামুটি সেই স্টাইলে কিন্তু তুমি তোমার স্টাইলে তুমি লিখে গেলে, কিন্তু যে এক্সামিনার সে কিন্তু বুঝতে পারলো না যে তুমি কোনটা আগে লিখেছো বা পরে লিখেছো। তো এখানে তোমার বুদ্ধি খাটাতে হবে, তো এই স্টাইলে ইন্টেলিজেন্ট মেথড এখানেই খাটাতে হবে। তারপরে হচ্ছে তুমি ধরো তুমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ লিখলে না, কিন্তু সে যখন দেখছে সে কিন্তু সেই স্টাইলেই দেখছে, তোমার এখানে বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে, কারণ এভাবে মিক্সচার করা যাবে না যে 1 নম্বরের কোশ্চেন লিখে আবার তুমি 15 নম্বর কোশ্চেন লিখলে, ওভাবে কিন্তু করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে সব সময়, ঠিক আছে। এক্সামিনারের যেন কষ্ট না হয় বা সে যেন ক্ষেপে না যায়, কারণ তাতে কিন্তু তোমার নাম্বার
ডিপেন্ড করবে, ঠিক আছে, এবং তার একটা বিরূপ প্রভাব কিন্তু তোমার খাতায় পড়বে। তো সেটা কখনোই কোনোভাবে হতে যাওয়া যাবে না, কারণ এখানে কোন লেভেলের কম্পিটিশন তুমি খুব ভালো করেই জানো। এরপর দেখো যে জিনিসটা রয়েছে, তোমার সবগুলো কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, কোনো কোশ্চেন কিন্তু ফেলে রাখা যাবে না। তুমি যতটুকুই পারো, কোনো যাই আইডিয়া আছে লাস্টের দিকে ধরো তুমি বানিয়ে লিখতে হবে, তাও লিখে এসে তোমার সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করতেই হবে যেভাবে হোক, ঠিক আছে, হাতে সময় রেখে তোমার করতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ এখানে প্রত্যেকটা নাম্বারের জন্য কত ক্যান্ডিডেটরা ওয়েট করছে, তুমি বুঝতেই পারছো কী পরিমাণে কম্পিটিশন তুমি খুব ভালো করেই জানো। তো তার জন্য তুমি কোনোভাবেই কিন্তু ছেড়ে আসতে পারো না কোনো কোয়েশ্চেন। ধরো তুমি 5 লাইন পারো বা 10 লাইন পারো বা যাই পারো, তোমার অ্যাটেন্ড করতেই হবে, যে করে হোক প্রত্যেকটা কোয়েশ্চেন। এই ধরনের ডিটারমিনেশন তোমার থাকবেই, যা কিছু হয়ে যাক, আমি পারি না পারি, আমার কোয়েশ্চেন অ্যাটেন্ড আমার করতেই হবে, ঠিক আছে। কারণ ধরো তুমি হাফ মার্ক দিলো, ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার লেখা তোমার ঠিকঠাক খুব ভালো হলো না, তুমি হাফ মার্ক পেলে, এরকম 2-3টে কোয়েশ্চেন হাফ মার্ক বা 1.5 মার্ক এরকম পেলে, সেই 3 নাম্বার মার্কস কিন্তু তোমার মানে যে তোমার র্যাঙ্ক চেঞ্জ করতে পারে, তোমার যে সার্ভিস চেঞ্জ করতে পারে, তোমার পোস্টিং চেঞ্জ করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য তুমি কোনোভাবেই কোনো কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না। তুমি যদি টিনা দেবীর ইন্টারভিউ দেখো, তাহলে ডিটেলসে বুঝতে পারবে যে একদম পুরো সে ক্যাটাগরি ওয়াইজ বলেছে, কিন্তু কোনো কোয়েশ্চেন কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না, যা কিছুই ঘটে যাক তোমার কিন্তু অ্যাটেম্প্ট করতেই হবে। এবং এই ধরনের কিন্তু মানসিকতা থাকবে, সে যা কিছুই হয়ে যাক, তোমার কমন থাকুক আর না থাকুক, কমন তো ম্যাক্সিমাম থাকবেই না, কিন্তু ওই জায়গার সিচুয়েশানে, ওই পজিশনে তোমার লেখা কমপ্লিট করতেই হবে। এবং এটা তুমি কী করে পারবে, কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন তুমি যখন লেখা প্র্যাকটিস করবে, মানে অ্যান্সার রাইটিং, তাহলেই হবে এই জিনিসটা। তো এরপর দেখো কোশ্চেন অ্যান্সার লেখার সময় আরও যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার যখন লাস্টে টাইম নেই, তখন তুমি ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এই প্যাটার্ন না লিখলেও ডাইরেক্ট বডিটা তুমি চলে যাও। আমি এটা বলছি যখন তোমার হাতে একদম টাইম নেই, কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার লিখতেই হবে, নাহলে তোমার হাতে তুমি ছেড়ে চলে যাবে কোশ্চেন। তো এই সিচুয়েশানে তুমি ডাইরেক্ট বডিতে চলে যাও, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, কনক্লুশন দরকার নেই যখন তোমার হাতে একদমই টাইম নেই। কিন্তু যখন তোমার টাইম আছে, প্রত্যেকটা কোশ্চেনে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ঠিক আছে, এই 3টে পার্ট কিন্তু মাস্ট রাখতেই হবে। আর তারপর তুমি যখন কোয়েশ্চেন অ্যান্সার লিখছো, সবসময় যেন তোমার পজিটিভ ওয়েতে তোমার অ্যাটিটিউড থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কোনো ধরনের কোনো কনফ্লিক্ট যেন তোমার না আসে, বা দ্বৈততা কোনো ধরনের না আসে তোমার অ্যান্সার রাইটিং লেখার সময়। তারপরে কোয়েশ্চেন অ্যান্সার রাইটিংয়ে তোমার আরও যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তুমি যে মাল্টি ডাইমেনশনাল, মানে তুমি যে একজন ক্যান্ডিডেট যে ফিউচার আইএএস হবে বা আইপিএস হবে, তোমার মধ্যে যে মাল্টি ডাইমেনশনাল চিন্তাভাবনা রয়েছে, মানে তুমি একটা সিচুয়েশনকে বা একটা জিনিসকে 10-15 রকম স্টাইলে ভাবতে পারো, এবং সেটা কী কী ধরনের স্টাইলে করলে সোসাইটির জন্য ভালো হবে আলটিমেটলি। মানে তুমি যদি সার্ভিসে ঢোকো, তাহলে কী কী স্টাইলে, কী কী প্যাটার্নে তুমি সোসাইটিকে চেঞ্জ করতে পারবে, এবং মাস পাবলিকদের জন্য সেটা ভালো হবে, সেটা কিন্তু তোমার লেখায় ফুটিয়ে তুলতে হবে পজিটিভ ওয়েতে। তো তার জন্য নেগেটিভ ওয়েতে কখনোই ইউজ করা যাবে না। আর তারপর যদি ইউজ করতেই হয়, কিন্তু তারপর বলুন যে হ্যাঁ, এই ধরনের সমস্যা আছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার থেকে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, যাতে আলটিমেটলি ভালো সিচুয়েশন করা যায়। কিন্তু যে ধরনের আছে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু তার জন্য সরকার চেষ্টা করছে, মানে এই ধরনের পজিটিভ অ্যাটিটিউড যেন তোমার লেখায় ফুটে ওঠে, সেই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। এরপরে তুমি যে মাল্টি ডাইমেনশনাল, এটা লোকজন, মানে এক্সামিনারকে বোঝানোর জন্য কী করতে হবে, ধরো কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি যখন লিখছো, ইকোনমিক্যালি, মানে অর্থনৈতিকভাবে, পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, সোশ্যালি, সামাজিকভাবে, ঠিক আছে, সাইকোলজি, মনস্তাত্ত্বিকভাবে, তারপরে হচ্ছে হিস্টোরিক্যালি, ঠিক আছে, ঐতিহাসিকভাবে, এতগুলো, বা বিভিন্ন ধরনের, বা এনভায়রনমেন্টালি, বা তোমার পরিবেশগতভাবে, বা বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু তোমার যেই জিনিসগুলো নামাতে হবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো। তাহলে কিন্তু এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে ক্যান্ডিডেট, এ যখন ফিউচারে অ্যাডমিনিস্ট্রেটর হবে, এর মাল্টি ডাইমেনশনাল অ্যাটিটিউড রয়েছে, এর একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়েছে। যদি কোনো সে ডিসিশন নেয়, সেই ডিসিশন নেওয়ার আগে তার কী এফেক্ট পড়তে চলেছে সোসাইটিতে, সেই বিষয়ে সব অবগত রয়েছে। তো তাহলে একে নাম্বার দেওয়া যাবে। তো এই ধরনের কিন্তু পজিটিভ অ্যাটিটিউড তোমার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তোমার অ্যান্সার শিটে। তো তোমার অ্যান্সার শিট কিন্তু তোমার একদম পুরো ছবি ওখানে, ঠিক আছে, মানে তোমার কোন ধরনের পার্সোনালিটি, তুমি একজন ফিউচার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়ে ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন তুমি যখন চালাবে, ঠিক আছে, প্রশাসনিক কর্মকর্তা হয়ে তুমি যখন চালাবে, তো তখন তোমার কী অ্যাটিটিউড হবে, তুমি কী কী ধরনের ডিসিশন মেকিং তুমি করবে, সেগুলো কিন্তু তোমার ওই লেখা ছবিতে ফুটে তুলেছে, সে কিন্তু সেখান থেকে সে বুঝতে পারবে। তো এক্সামিনার যেন পজিটিভ এরকম অ্যাটিটিউড তোমার দেখে, মাল্টি ডাইমেনশনাল অ্যাটিটিউড তোমার দেখে, সেই জিনিসটা তোমার কাজ হচ্ছে ফুটিয়ে তোলা তোমার কোশ্চেন অ্যান্সারে, ওই 8 মিনিটের মধ্যে পার কোশ্চেনে। আর এটা 1-2 দিনে আসবে না, এটা রেগুলার প্রত্যেক দিন প্র্যাকটিস করার ফলেই হচ্ছে এই জিনিসগুলো আসবে, এই মাল্টি ডাইমেনশনাল অ্যাটিটিউড। আর কোয়েশ্চেন অ্যান্সারের প্যাটার্ন লেখা 1-2 দিনে আসবে না, প্রত্যেক দিন করতে হবে, তারপরেই আর কি আসবে এই জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে।
এটা শুধুমাত্র দেখো জেনারেল স্টাডিজ না, অপশনাল ক্ষেত্রেও কিন্তু এইসবই করতে হবে, মানে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। আর কিন্তু তোমার কনক্লুশনে সবসময় একটা সদার্থক স্টাইল থাকবে, যে যাই হোক না কেন কিন্তু তুমি একজন যে পজিটিভ অ্যাটিটিউড যেন তোমার লেখায় সবসময় ফুটে ওঠে। ঠিক দেখো, কখনোই নঙর্থক স্টাইল এইভাবে করা যাবে না, তো সবসময় সদার্থক থাকতে হবে, সদার্থক অ্যাটিটিউড থাকবে তোমার হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার রাইটিংয়ে। যে তুমি তাহলে তো এক্সামিনারে বুঝতে পারবে যে এই যখন ফিউচার অ্যাডমিনিস্ট্রেটর হবে, সে যখন এই রেসপেক্টিভ চেয়ারে বসছে, এসডিও চেয়ারে বসবে বা এসিপিতে বসবে, এসিপি হয়ে, তো তখন যেন ওই চেয়ারের সম্মান সে রাখতে পারে। ঠিক আছে, তো তার জন্য সেই অ্যাটিটিউড কিন্তু তোমার লেখায় ফুটে উঠবে, এবং সাথে সেটা যেন এক্সামিনার বুঝতে পারে যে এ হচ্ছে এই চেয়ারে বসার জন্য যোগ্য। তো সেটা কী করে ফুটে উঠবে, তোমার লেখার মাধ্যমে সেটা ফুটে উঠবে। তো দেখো, কনক্লুশন তুমি যখন লিখছো সদার্থক হয়ে তো তোমার লিখতেই হবে। আর তারপরে ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী, মানে ভারত সরকার কী কী স্টেপ নিয়েছে আর কী কী স্টেপ নিলে ভালো করা যায় সেই সব তুমি লিখতে পারো। কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী পজিশন নিচ্ছে এবং সেটা কিন্তু তোমার ফলো করতে হবে, ফোকাস করতে হবে, কারণ আলটিমেটলি তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য কাজ করতে চলেছো, এবং সেখানে কিন্তু সেই লাইটটা যেন ভালোভাবে থাকে, সেই জিনিসটা খেয়াল রাখা দরকার অবশ্যই। তারপর ধরো যে ধরনের তুমি কোয়েশ্চেন লিখছো সেখানে সেই টাইপের ধরো কোনো ধরনের গভর্নমেন্টের যোজনা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যোজনা, তো সেই সবে তুমি সেখানে কিন্তু উল্লেখ করতে হবে যে এই টপিকে এই পজিশনে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যোজনা নিয়েছে, মানে ভারত সরকার থেকে। তো তাহলে এই পজিশনে ফলো করলে বর্তমানে এই সিচুয়েশন আছে আর ভবিষ্যতে এই জিনিসগুলো দূর করা যাবে, এই সমস্যা, তো সেগুলো যেন ফোকাস করা যায়। তারপরে তুমি লিখতে পারো যদি কোনো স্টেটে বা কোনো রাজ্যে কোনো ইউনিক যোজনা রয়েছে যেটা সোসাইটির জন্য খুব ভালো করছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরস্কারও পেয়েছে, তো তুমি সেটা নামও উল্লেখ করতে পারো যে হ্যাঁ এই স্টেট থেকে ধরো আমি যেরকম বলছি, ধরো ঝাড়খণ্ড থেকে কোনো একটা স্টেপ নেওয়া হয়েছে ঝাড়খণ্ড সরকার থেকে, সেটা খুব ভালো কাজ করেছে, তাহলে সেইটাও তুমি কিন্তু সাথে সাথে জুড়ে দিতে পারো। তো তাহলে এই হিসাবে যদি আমরা ফলো করি তাও কিন্তু আমাদের খুব ভালো হবে। তো তাহলে কিন্তু তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সারে। তো তাহলে এগুলো দেখে কিন্তু এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ এ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লেটেস্ট যে যোজনাগুলো আছে বা তাছাড়া রাজ্য সরকারের যে সকল যোজনাগুলো আছে সেই সকল সম্পর্কে সে ওয়াকিবহল এবং সে তার কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে। তো এটা কিন্তু তোমার এক্সামিনারকে তোমার বোঝাতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করবে, প্রতিদিন কম করে 8-10 পাতা, তো কম করে কিছু না লিখলেও এরকম লিখতে হবে। আর তাছাড়া তোমার প্রত্যেক দিন তো অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু 1-2 দিনে আসবে না, কিন্তু ভেবে নিলাম আমি আজকে শুনে নিলাম এই করতে হবে, আমার মাথায় চলে আসে, আমি ঠিকঠাক করে নেবো, যে স্টেজে গিয়ে আমি একদম ফাটিয়ে দেবো, এরকম করলে কিন্তু এই জিনিস হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রত্যেক দিন নিয়মিত কাজের ফলে আর কি এটা হবে। তো তার জন্য প্রত্যেক দিন প্র্যাকটিসের ফলে এই জিনিসগুলো হবে, 1-2 দিনে মাথায় আসবে না। তো তার জন্য প্রত্যেক দিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি কিন্তু ওই যে 8 মিনিট টাইমের মধ্যে ম্যাক্সিমাম কভার করা, মানে ম্যাক্সিমাম তোমার ধরতে হবে যে আমার 6 মিনিটের মধ্যে সব কভার করতে হবে একটা কোয়েশ্চেন পার কোয়েশ্চেন। তো সেটা কিন্তু রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে, তো এই জিনিসটা মাথায় রাখা খুবই দরকার। তো তার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এরকম দেখো তুমি করলে যে কোয়েশ্চেন কিছু অ্যান্সার দেখলে, মানে ধরো তুমি কোয়েশ্চেন অ্যান্সার যখন প্র্যাকটিস করছো এরকম দেখলে আমার এই কিছুটা কোয়েশ্চেন কমন পড়েছে, সেই কোয়েশ্চেন আগে লেখা শুরু করলে এবং খুব ভালো করে লিখলে, হাইফাই অর্নামেন্টস দিয়ে লিখলে, তোমার কোয়েশ্চেন অ্যান্সার সাজালে, কিন্তু আলটিমেটলি দেখা গেল তুমি একটা কোয়েশ্চেন নামাতে তুমি 10 বা 15 মিনিট কমপ্লিট করে নিলে, তো এরকম দুটো কোয়েশ্চেন এরকম করে নিলে, তো তার মানে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু তোমার আউট হয়ে যাচ্ছে, মানে তুমি সেই সব বাকি কোয়েশ্চেনগুলো তুমি ধরতেই পারবে না। তুমি জানা কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার জানো, কিন্তু তুমি সময়ের অভাবে লিখতে পারছো না, কারণ কি তুমি 1 বা 2টো কোয়েশ্চেনে 3টে কোয়েশ্চেন তুমি সাজাতে গেছো, ঠিক আছে, অর্নামেন্টস লাগিয়ে সাজাতে গেছো তাকে, তার জন্য তুমি কিন্তু অন্যগুলো তুমি স্কিপ করতে হয়েছে তোমার। তো তার জন্য এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না। তো তার জন্য 1-2টো কোয়েশ্চেন খুব কমন পড়েছে বলে সেটা তুমি মারাত্মক খুশি হয়ে গেলে এবং তার জন্য পুরো পারফেক্ট ওয়েতে লিখতে গেলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সবগুলো কোয়েশ্চেনকে সেম ওরিয়েন্টেড টাইম দিয়ে সেম স্টাইলে লিখতে হবে। এক্সেসিভ এক্সাইটমেন্ট চলে এলে কিন্তু মারাত্মক প্রবলেম, ঠিক আছে। তো তার জন্য তোমার মাথা শান্ত করতে হবে লেখার সময়। তো এই জিনিসটা 1-2 দিনে আসবে না, রেগুলার কন্টিনিউয়াসলি তুমি যখন করবে, লেখা প্র্যাকটিস করবে, তখনই তোমার কমন কোয়েশ্চেন পড়লেও তোমার এক্সাইটমেন্ট আসবে না, ঠিক আছে। তুমি সেই হিসেবে কিন্তু সবগুলো কোয়েশ্চেনকে সেম ভ্যালু দিয়ে, সেম টাইম দিয়ে, সেম রেসপেক্ট দিয়ে সেই কোয়েশ্চেনের অ্যান্সার নামাতে পারবে। তো এই করতে গিয়ে ধরো তোমার যে কোয়েশ্চেনগুলো বাকি থাকলো, তো তাহলে তুমি বুঝতে পারছো তোমার অবস্থার সিচুয়েশন কোথায় চলে গেল, ঠিক আছে। র্যাঙ্কিং তো দূরের কথা, তোমার মেন্স পাস নিয়েও টানাটানি হয়ে যাবে, তো এরকম একটা সমস্যা, ঠিক আছে। কারণ যেখানে হাফ নম্বর 1 নম্বরের জন্য কি কম্পিটিশন বুঝতেই পারছো। তো তার জন্য ধরো তুমি যখন যে কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে পারছো তাড়াতাড়ি একদম কন্টিনিউয়াসলি লিখে গেলে, তারপর তুমি তো কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে যে এইটা আমি একদম পারফেক্ট পারবো, এটা আমার একটু সমস্যা হবে, আর এটা আমি একটু মোটামুটি জানি, আর এইগুলো আমি একদম জানিই না। তো এই স্টাইলে তুমি ভাগ করে নাও কোয়েশ্চেন দেখে, যে এইগুলো আমি সব থেকে ভালো পারবো, সেগুলো দিয়ে শুরু করে গেলে। আর কোন প্যাটার্ন তো আমি বলে দিলাম, যে ধরো তোমার 7 নম্বর আগে করলে তো 7 নম্বর পেজে গিয়ে শুরু করলে, 1 নম্বর আর তারপরে গিয়ে শুরু করলে, বা 15 নম্বর পরে গিয়ে শুরু করলে, যেহেতু তুমি পেজ আগে থেকে সিস্টেম ওয়াইজ করে নিয়েছো সেই প্যাটার্নে করলে,
ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু তুমি করতে থাকলে, আর তারপরে তোমার লাস্টের দিকে দেখে প্রত্যেকটা কোশ্চেনে তোমার ইন্ট্রো, তারপর ইন্ট্রোডাকশন, তারপর বডি কনক্লুশন তো ফলো করলে, তারপর লাস্টের দিকে গিয়ে তুমি যদি নাও করতে পারো ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন, ডাইরেক্ট বডি থেকে ঢুকে গিয়ে শুরু করলে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন কনক্লুশন দিকে তাকিও না, তার মানে তোমার অ্যাটেন্ড করা দরকার, যেখানে তোমার হাতে টাইম নেই একদম। যদি এরকম সিচুয়েশন হয়ে যায়, মানে আমি সব সিচুয়েশনের জন্যই বলে দিচ্ছি, মানে কোন কোন সিচুয়েশনে কী কী প্রবলেম হতে পারে, তো সেই ওয়াইজ কিন্তু তোমার কিন্তু সেই সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিয়ে সেই অনুযায়ী কিন্তু এগোতে হবে। তো এই প্রবলেমগুলো কখনোই হবে না তুমি যদি প্রতিদিন লেখা প্র্যাকটিস করো, মানে অ্যান্সার রাইটিং কোয়েশ্চেন, তাহলে এই ধরনের প্রবলেম হবে না কখনো। তো তার জন্য কিন্তু এই জিনিসটা প্রত্যেকদিন লেখা তোমার প্র্যাকটিস করতে হয় অ্যান্সার রাইটিং, তাহলে কিন্তু এই সিচুয়েশনে তুমি পড়বে না। তাহলে সব কোশ্চেনের জন্য সেম টাইম তোমার হাতে থাকবে, আর তোমার কোনো কোশ্চেন বাদ যাওয়ার কোনো চান্সই থাকবে না, ঠিক আছে। এটা তুমি যখন বাড়িতে রেগুলার লেখা প্র্যাকটিস করবে বা মক টেস্ট দেবে, তো তখন কিন্তু অলরেডি আলটিমেটলি এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতেই হবে। তো তারপরে যেটা বললাম, যে কোশ্চেনগুলো তুমি ভালো পারছো সেগুলো আগে লেখা শুরু করে। ধরো যে কোশ্চেন তোমার ম্যাপ পয়েন্টিং দরকার, ডায়াগ্রাম দরকার, সেগুলো তো দিয়ে গেলে। আর ম্যাপ পয়েন্টিং ডায়াগ্রাম যে মাস্ট দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, যেখানে দরকার সেখানে দিতে হবে, যেখানে দরকার না সেখানে দেওয়ার কোনো দরকার নেই, কারণ তাতে তোমার সময় নষ্ট হবে, ঠিক আছে। তোমার সময় প্রত্যেকটা মিনিটের দাম আছে এখানে, তো তার জন্য যেখানে যতটুকু দরকার ততটুকু কিন্তু তোমার সময় দিতে হবে। আর এগুলো তুমি বুঝতে পারবে কী করে যে কোন জায়গায় কতটুকু দরকার, এটা রেগুলার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে আসবে অ্যান্সার রাইটিং, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে দেখো তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখছো সেটা ম্যাটার করে না, তোমার যে কোয়ালিটি কন্টেন্ট কিনা, মানে তোমার কন্টেন্টে দম আছে কিনা, মানে হাই কোয়ালিটি হচ্ছে কিনা লেখা, সেটাই হচ্ছে আসল ব্যাপার। যে তুমি বাংলাতে লিখছো, ইংলিশে লিখছো বা হিন্দিতে লিখছো, এটা ম্যাটার করে না, তোমার কোয়ালিটি কন্টেন্ট কিনা সেই জিনিসটা হচ্ছে ম্যাটার করে, তুমি কী লিখছো সেখানে, ঠিক আছে। তো তার জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে এই জিনিসটা নিয়ে কখনো হীনমন্যতা করবে না, যে এই ল্যাঙ্গুয়েজে লিখছি বলে আমার খাতা দেখবে না বা নাম্বার কম দেবে, এই জিনিসগুলো ভাবার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। যদি এই ধরনের চিন্তাভাবনা তোমার মাথায় থাকে, একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, ফোকাস করো তোমার প্রিপারেশনে, ফোকাস করো তোমার অ্যান্সার রাইটিংয়ে পারফেকশন আনার জন্য, ঠিক আছে। আর যে জিনিসগুলো দেখো একদম সিম্পল জিনিস, যেন বানান যাতে না ভুল হয়, ওভার রাইটিং না হয়, কাটাকাটি না হয়, এই জিনিসগুলো জেনারেলি খেয়াল রাখতে হবে। তো এগুলো কন্টিনিউয়াসলি লেখার পরপরই আসবে, কন্টিনিউয়াসলি লেখার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। আর তার জন্য তুমি যদি এখন নিজের ভাষায় লিখছো, তো অটোমেটিক্যালি তোমার স্পিড এমনি খুবই ভালো হবে, আর কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের হওয়ার মাধ্যমে আর প্রবলেম হবে না এইসব জিনিসে। দেখো ইউপিএসসি তোমার মেইনসে তোমার কোশ্চেন সব লেখা কমপ্লিট করে হচ্ছে বিশাল বড় ব্যাপার, কারণ সেটা হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে, এবং সেটা তোমার ওই টাইমলি কন্ট্রোল সব লেখা এবং সেগুলো রিভাইজ দেওয়া হচ্ছে আলটিমেটলি খুব ইম্পর্ট্যান্ট কাজ এটা। তো তার জন্য এটা 1-2 দিন করলে হবে না, রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো হবে, ঠিক আছে। তো দেখো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, শুধুমাত্র সেটা জিএসের মধ্যেগুলো না, মানে জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4 বলে না, তোমার কম্পালসারি এসে, কম্পালসারি তোমার ল্যাঙ্গুয়েজ পেপার, মানে কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংলিশ, জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4, তারপরে অপশনাল পেপার 1, পেপার 2, সবগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সেম প্যাটার্ন কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। তোমার যেন কমপ্লিট করতে পারো তুমি ফুল যে কোশ্চেনটা, ঠিক আছে। কোশ্চেনের অ্যান্সার লেখা যেন পুরো কমপ্লিট হয়, কোনো জিনিস যেন কোনো বাদ না থাকে। আর দেখো এই এক্সামে কিন্তু তোমার মেইসের কোশ্চেনে কিন্তু কোনো অর থাকে না, ঠিক আছে। তোমার যেগুলো কোশ্চেন থাকে সবগুলোই কিন্তু তোমার কম্পালসারি থাকে, যে 20টা লেখা বা 25টা কোশ্চেন লেখা সবগুলো কিন্তু কম্পালসারি, অরে কিন্তু কোনো ব্যাপার নেই, সবগুলোই তোমার লিখতে হবে। অর কিছু থাকে হচ্ছে তোমার অপশনালে যে কোশ্চেনগুলো থাকে সেখানে অর থাকে, ধরো 5টা কোশ্চেন থাকলো সেখান থেকে তোমার 3টে করতে হবে একটা প্যারাতে, মানে একটা পার্টে। তো অপশনাল কোশ্চেন এরকম বিভিন্ন পার্ট থাকে, ঠিক আছে। ধরো সেকশন তো ওয়াইজ ভাগ থাকে, আর তারপরে আবার পার্টেও ভাগ থাকে, যে এই পার্টের কোশ্চেনগুলো তুমি করতে পারো আর এগুলো বাদ দিতে পারো। কিন্তু জেনারেল স্টাডিজের কোশ্চেনে কিন্তু এই ধরনের কোনো অর থাকে না, সবগুলোই কম্পালসারি এবং সবগুলোই তোমার অ্যাটেম্প করতেই হবে, ঠিক আছে। আর একটা কোশ্চেন অ্যাটেম্প না করা মানে বুঝতেই পারছো কতজনের পেছনে তুমি চলে গেছো। তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ধরো তুমি যেন ভুল না লিখে ফেলো, ঠিক আছে। ধরো তুমি কোশ্চেনে পড়লে একটা, ঠিক আছে, কিন্তু তারপরে তোমার মাথায় অন্য জিনিস ঘুরতে থাকলো, সেই জিনিসটা নিয়ে হঠাৎ তুমি লেখা শুরু করে দিলে, কিন্তু পরে তুমি লেখার পর মনে পড়লো যে আমি তো অন্য কিছু লিখে ফেলেছি, তখন তুমি আবার কাটা শুরু করলে, ওই কাটাকাটি করলে আবার নতুন করে শুরু করলে, ওই যে তুমি শুরু করলে তাহলে কিন্তু তুমি শেষ, মানে লাইন থেকেই তুমি বাদ পড়ে গেলে। কারণ এর জন্য তোমার মারাত্মক সিনসিয়ারলি কোশ্চেন অ্যান্সার লেখার সময় তোমার মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কতটা দামি বুঝতেই পারছো, তো তার জন্য একদম মারাত্মক মনোনিবেশ করে তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, ভুল যেন না লিখে ফেলো, তাহলে ভুলে কাটাকাটি তো করাই যাবে না। তুমি যখন ওইরকম উল্টাপাল্টা করছো, কাটাকাটি করছো, তাহলে কিন্তু ওখানেই শেষ। যে তুমি কাটাকাটি করলে যে, তাহলে কিন্তু নেক্সট কোশ্চেনগুলোতে যে সময়টা তারা পাওয়ার কথা, সেই সময়টা কিন্তু এই কাটাকাটি কোশ্চেনটা খেয়ে নিল, তো তার মানে বুঝতে পারছো কী অবস্থা হয়ে যাচ্ছে। তো এগুলো রেগুলার মক টেস্ট দেওয়ার জন্য, মক টেস্ট দিতে হয় তার জন্য, তাহলে একদম এগুলো রেগুলার এইসব জিনিসগুলো তুমি
ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। আর তাছাড়া তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রেগুলার পড়া, তারপরে জেনারেল স্টাডিজের যে বইগুলো, স্ট্যাটিক পোর্শনে বই, কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো, এগুলো রেগুলার পড়া এবং নিয়মিত নোট তৈরি করা কিন্তু খুবই দরকার, এবং কন্টিনিউয়াসলি করার পরে হচ্ছে তারপরে এই জিনিসগুলো সব চলে আসবে। কারণ প্রত্যেকটা কোশ্চেন লেখার জন্য তো কন্টেন্ট দরকার হয়, ঠিক আছে, যে ওই কোশ্চেন আমি কী কী জিনিস লিখবো, তো সেই জিনিসগুলো কোথায় পাবে তুমি? জেনারেল স্টাডিজের কোশ্চেন মানে স্ট্যাটিক পোর্শনের যে বই সেগুলো পেলে, আর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যে জায়গা থেকে পড়ছো এবং সেগুলো যেখান থেকে তুমি রেগুলার প্রতিদিন নোট করছো, সেই কারেন্ট টপিক আর স্ট্যাটিক পোর্শন এই দুটো মিক্স করে হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সারে নামাতে হবে, ঠিক আছে। কোশ্চেনের অ্যান্সারে এগুলো মানে লিখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ দেখো এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে ধরো তুমি পোয়েট্রি কোশ্চেনের অ্যান্সার লিখছো, তো পোয়েট্রি কোশ্চেনে তোমার স্ট্যাটিক পোর্শন থেকে থাকে হচ্ছে সবসময় তোমার প্রিলিমসে, আর তারপর তোমার যে মেইনসের যে কোশ্চেন অ্যান্সার রাইটিং সেখানে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক পোর্শনে কোশ্চেন রিলেট করে দেয়। তো স্ট্যাটিক পোর্শন তো তোমার এমনি জানতে হচ্ছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তুমি যখন রিলেট করে কোশ্চেন অ্যান্সার মানাতে না পারবে, তা না হলে কিন্তু তুমি এই মেইনসের কোশ্চেন অ্যান্সার রাইটিং পারবে না তুমি। কারণ মেইনসের কোশ্চেন অ্যান্সার রাইটিংয়ে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক পোর্শনে মিক্স করে সিচুয়েশন তৈরি করে সেই উপর ভিত্তি করে হচ্ছে তোমার কোশ্চেনটা থাকে। তো তার জন্য তোমার দুটো দিক থেকেই কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে, ঠিক আছে। স্ট্যাটিক পোর্শনেও তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে তো থাকতেই হবে, তাহলেই হচ্ছে তুমি কোশ্চেন অ্যান্সার ঠিকঠাকভাবে নামাতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি তোমার অ্যান্সার রাইটিংয়ের সময় খেয়াল রাখতে হবে, তাহলে একদম ঠিকঠাক হবে, এবং তুমি রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পারবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আর দেখো আমাদের এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে তোমার বেসিক অ্যাবাউট ইউপিএসসি, তারপরে বিভিন্ন প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদা। তোমরা এক একটা প্লেলিস্টে গেলে কিন্তু সেই টপিক অনুযায়ী একদম পুরো ডিটেলসে সব ভিডিও পেয়ে যাবে। তো সেগুলো সময় নিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে যাও, তাহলে কিন্তু পেয়ে যাবে সব। তারপরে এক একটা থাম্বনেল দেখলে তো তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এই থাম্বনেলে হচ্ছে এই টপিক নিয়ে কথা বলা মানে ভিডিওটা করা রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু মাস্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি পুরো প্রসিডিউর। এই জিনিসগুলো ফলো করলে একদম তুমি দারুণ অ্যান্সার রাইটিং তোমার লেখা পারবে এবং প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। এই প্যাটার্নগুলো ফলো করতে হবে, তাহলেই তোমার অ্যান্সার রাইটিং বেস্ট হবে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো এটা দেখো এই ভিডিওতে আমরা একদম পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে একদম কথা বললাম যে তুমি যখন বিগিনার আছো তোমার কোন কোন স্টেপগুলো ফলো করা দরকার মেন্সের কোশ্চেন অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফলো করো, খুবই ভালো হবে। তো দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, বা ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। তো তোমরা যে যে টপিকে ভিডিও চাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে এই চ্যানেলে ভিডিও আসবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। আর তাছাড়া দেখো আমাদের টুইটারে, টেলিগ্রামে ফলো করতে পারো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকহিরা.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আসছে, তো সেগুলো তোমরা দেখো, ঠিক আছে। আর দেখো রিসেন্টলি তোমরা জেনেই থাকবে যে আমরা ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের অনলাইন ব্যাচ শুরু করেছি। তো তোমরা যদি পড়তে চাও তো সেখানে তোমরা জয়েন করতে পারো আমাদের এই অনলাইন পেইড ব্যাচে, ঠিক আছে। মানে জেনারেল স্টাডিজ, তারপর হচ্ছে তোমার এসএ, অ্যান্সার রাইটিংগুলো সবই হবে, ঠিক আছে। যে ইউপিএসসি পেইড ব্যাচে আমাদের যদি তোমরা জয়েন করতে চাও তো তাড়াতাড়ি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো নাম্বার হচ্ছে 8945931766। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে তোমাদের সব জানানো হবে, ঠিক আছে, যারা তোমরা পড়তে চাও আমাদের এই অনলাইন পেইড ব্যাচে। আর তাছাড়া নেক্সট মান্থ থেকে আমরা নভেম্বর থেকে ইউপিএসসি সিএসসির যে অপশনাল পেপার আছে, অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, তো এই পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের আমরা ব্যাচ শুরু করছি অপশনাল পলিটিক্যাল সায়েন্সের জন্য। তো তোমরা যারা অপশনাল পড়তে চাও, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তো তারাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766। তো ডিটেলসে তোমাদের সব জানানো হবে, কারণ নভেম্বর থেকেই আমরা শুরু করছি। আর ধরো তুমি যদি চাও যে তুমি অপশনালও পড়বে এবং জিএসের যে পার্টটা এগুলো সব পড়বে, তো তাহলেও কিন্তু তুমি পড়তে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দুটো একসাথে পড়তে পারো। তো ডিটেলসে সব তুমি হোয়াটসঅ্যাপ করলে তোমাকে সব জানিয়ে দেওয়া হবে কী কী প্রসিডিওর কী, ঠিক আছে। তো তোমরা যারা পড়তে চাও তাড়াতাড়ি কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাও। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেজ রয়েছে, ধরো ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা বিভিন্ন জায়গায় বা টেলিগ্রাম হোক, তো সেখানে আমাদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করবো, আমাদের চ্যানেল সম্পর্কে সবাইকে জানাও। তো ধরো যেখানে ইউপিএসসি নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে বা ইউপিএসসি রিলেটেড কোনো টপিক নিয়ে, তো সেখানে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাও। তো তাহলে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাতে পারবো। তো এই পাওয়ারটা সম্পূর্ণ তোমাদের হাতে। তো তোমরা শেয়ার করো এই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো তাহলে আমাদের অনেকের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হব, ঠিক আছে। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর তোমরা যারা যারা পড়তে চাও তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে।
তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।